1925 সাল দার্জিলিং এ এক মহাপ্রাণ মানুষের মহাপ্রয়াণ ঘটল। তার শেষ যাত্রায় কলকাতায় কয়েক লক্ষ মানুষের ভিড় জমেছিল। মহাত্মা গান্ধী স্বয়ং তার মরদেহের পাশে হেঁটেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মননে তাহাই তুমি করে গেলে দান। তিনি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র এবং হিন্দু মুসলিম ঐক্যের এক আপোষহীন কারিগর। 1870 সালের 5ই নভেম্বর কলকাতায় তার জন্ম। পেশায় ছিলেন একজন অত্যন্ত সফল এবং ধনী ব্যারিস্টার। আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে ফাঁসির হাত থেকে বাঁচিয়ে তিনি ইতিহাস তৈরি করেছিলেন। কিন্তু দেশের ডাক যখন এলো, চিত্তরঞ্জন নিমেষের মধ্যে তার রাজকীয় জীবন, বিলাসবহুল গাড়ি এবং বসার ত্যাগ করলেন। সাধারণ মানুষের মতো খদ্দর পরে নেমে পড়লেন রাজপথে। ত্যাগের এই নজির দেখেই বাংলার মানুষ ভালোবেসে তাকে নাম দিয়েছিল দেশবন্ধু। স্বাধীনতা সংগ্রাম ও রাজনীতি। 1920 সাল ভারতের রাজনীতির মোড় বদলে যাচ্ছে। মহাত্মা গান্ধী ডাক দিলেন অসহযোগ আন্দোলনের। চিত্তরঞ্জন দাস শুরুতে কিছুটা দ্বিধায় থাকলেও একবার যখন তিনি এই আন্দোলনে যোগ দিলেন, তখন তিনি হয়ে উঠলেন বাংলার প্রধান সেনাপতি। তখন তার ব্যারিস্টারি আয় ছিল মাসে প্রায় 50,000 টাকা, আজকের দিনে যা কয়েক কোটি টাকার সমান। কিন্তু দেশের টানে তিনি এক লহমায় সেই পোশাক ছেড়ে দিলেন। তিনি তার বিলাসবহুল জীবন ও বিদেশি পোশাক ত্যাগ করে সাধারণ মানুষের মতো খাদি পরতে শুরু করলেন। তার এই ত্যাগ দেখে বাংলার হাজার হাজার ছাত্র স্কুল কলেজ ছেড়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। ব্রিটিশরা আতঙ্কিত হয়ে 1921 সালে তাকে কারারুদ্ধ করে। 1922 সালে চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে কংগ্রেসের ভেতরে এক তীব্র হতাশা দেখা দেয়। চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু মনে করলেন, শুধু রাজপথে আন্দোলন নয়, ব্রিটিশদের তৈরি করা আইনি কাঠামোর ভেতরে ঢুকে তাদের বাধা দিতে হবে। কংগ্রেসের ভেতরেই তৈরি হলো মতভেদ। একদিকে নো চেঞ্জার্স, অন্যদিকে চিত্তরঞ্জনের নেতৃত্বে প্রো চেঞ্জার্স। 1923 সালের 1 জানুয়ারি তিনি গঠন করলেন স্বরাজ্য দল। তার লক্ষ্য ছিল কাউন্সিল এন্ট্রি বা আইনসভায় প্রবেশ করে ব্রিটিশ সরকারের বাজেটে বাধা দেওয়া এবং তাদের অন্যায় আইনগুলোকে রুখে দেওয়া। 1923-এর নির্বাচনে স্বরাজ্য দল অভূতপূর্ব সাফল্য পেল। বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে স্বরাজ্য দল ব্রিটিশ সরকারকে প্রতিটি পদক্ষেপে নাজেহাল করে তুলল। তিনি ব্রিটিশদের প্রস্তাবিত বাজেট বারবার প্রত্যাখ্যাত করলেন। তার কৌশল ছিল পরিষ্কার, আমরা কাউন্সিলে গিয়েছি সহযোগিতা করতে নয়, বরং অসহযোগিতা করতে, টু অবস্ট্রাক্ট অ্যান্ড নট টু কোঅপারেট। লর্ড লিটন তখন বাংলার গভর্নর। তিনি চিত্তরঞ্জনকে মন্ত্রী পদ গ্রহণের প্রস্তাব দেন, কিন্তু দেশবন্ধু তার ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে ভারতীয়রা ব্রিটিশদের করুণা চায় না, তারা চায় পূর্ণ স্বরাজ। 1924 সালে চিত্তরঞ্জন দাস কলকাতা কর্পোরেশনের প্রথম ভারতীয় মেয়র নির্বাচিত হন। তার প্রধান সহযোগী মানে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ শুরু করেন তরুণ সুভাষচন্দ্র বসু। মেয়রের চেয়ারে বসে তিনি বিপ্লব ঘটিয়ে দিলেন। তিনি রাস্তার পুরনো নাম পরিবর্তন করে স্বাধীনতা সংগ্রামীদের নামে রাখলেন। বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করলেন। সাধারণ মানুষের কাছে পৌঁছে দিলেন নাগরিক সুযোগ সুবিধা। রাজনীতি যে কেবল ড্রয়িং রুমের আলোচনা নয়, বরং মানুষের সেবা, তা তিনি হাতে কলমে দেখিয়ে দিয়েছিলেন। চিত্তরঞ্জন দাস বিশ্বাস করতেন রাজনৈতিক স্বাধীনতা ততদিন অর্থহীন যতদিন না সাধারণ মানুষের পেটে ভাত জোটে এবং হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। তার এই লড়াকু মানসিকতা এবং কৌশলী রাজনীতি ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল। সাম্প্রদায়িক সম্প্রীতি ও বেঙ্গল প্যাক। 20 শতকের শুরুর দিকে ব্রিটিশ শাসকরা বুঝে গিয়েছিল ভারতে তাদের শাসন টিকিয়ে রাখার একমাত্র চাবিকাঠি হলো হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। যখন ধর্মের নামে দাঙ্গা ও অবিশ্বাস মাথা চাড়া দিয়ে উঠছিল, তখন বাংলার রাজনৈতিক আকাশে ধ্রুব তারার মতো আবির্ভূত হলেন চিত্তরঞ্জন দাস। তিনি উপলব্ধি করেছিলেন হিন্দু মুসলিম ঐক্য ছাড়া
ভারতের স্বাধীনতা কেবল একটি অসম্ভব স্বপ্ন। 1923 সাল চিত্তরঞ্জন দাস এক যুগান্তকারী চুক্তির খসড়া তৈরি করলেন, যা ইতিহাসে বেঙ্গল প্যাক্ট নামে পরিচিত। তিনি জানতেন শুধু মুখের কথায় ঐক্য আসে না, তার জন্য দরকার অধিকারের সমান বন্টন। এই চুক্তির মূল শর্তগুলো ছিল চমকপ্রদ। এক, বাংলার আইনসভায় জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব থাকবে। দুই, সরকারি চাকরিতে মুসলিমদের জন্য 55% কোটা রাখা হবে যতক্ষণ না দুই সম্প্রদায়ের মধ্যে ভারসাম্য ফিরে আসে। তিন, ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, যেমন মসজিদের সামনে বাদ্যযন্ত্র বাজানো বা কুরবানি নিয়ে কোনো বিবাদ করা চলবে না। অনেক হিন্দু নেতা এই চুক্তির বিরোধিতা করেছিলেন। তারা ভেবেছিলেন চিত্তরঞ্জন মুসলিমদের খুব বেশি সুবিধা দিচ্ছেন, কিন্তু দেশবন্ধুর যুক্তি ছিল অকাট্য। তিনি বলেছিলেন, যদি আমরা মুসলিম ভাইদের বিশ্বাস অর্জন করতে চাই, তবে আমাদের বড় ভাইয়ের মতো উদার হতে হবে। যতক্ষণ না তারা মনে করছেন যে এই দেশ তাদেরও, ততক্ষণ আমরা একটি শক্তিশালী জাতি হিসেবে গড়ে উঠতে পারবো না। তিনি বিশ্বাস করতেন শিক্ষা ও অর্থনীতিতে পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়কে টেনে তোলা হিন্দুদেরই নৈতিক দায়িত্ব। দেশবন্ধুর এই উদারতা অলৌকিক কাজ করেছিল। বাংলার মুসলিম সমাজ যারা কংগ্রেস থেকে ক্রমে দূরে সরে যাচ্ছিল, তারা দলে দলে স্বরাজ্য দলে যোগ দিল। মৌলানা আকরাম খাঁ থেকে শুরু করে তরুণ ফজলুল হক সকলেই চিত্তরঞ্জনকে তাদের অকৃত্রিম বন্ধু ও নেতা হিসেবে মেনে নিলেন। 1924 সালের নির্বাচনে স্বরাজ্য দলের অভূতপূর্ব জয়ের পিছনে ছিল এই হিন্দু মুসলিম সংহতি। 1923 সালের কাকিনাড়া কংগ্রেস অধিবেশনে বেঙ্গল প্যাক্ট প্রত্যাখ্যাত হয়েছিল। অনেকে তাকে মুসলিম তোষণকারী বলে গালি দিয়েছিলেন, কিন্তু দেশবন্ধু দমে যাননি। তিনি দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, আপনারা প্রস্তাব বাতিল করতে পারেন, কিন্তু বাংলার মানুষের হৃদয় থেকে এই ঐক্যের সুর মুছে দিতে পারবেন না। 1925 সালে তার অকাল প্রয়াণের পর এই ঐক্যবদ্ধ বাংলার স্বপ্ন ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। ইতিহাসবিদদের মতে দেশবন্ধু যদি আরো 10-15 বছর বেঁচে থাকতেন, তবে হয়তো 1947 সালের দেশভাগ এবং দাঙ্গার রক্তাক্ত ইতিহাস আমাদের দেখতে হতো না। তিনি ছিলেন সেই সেতু যা দুই সম্প্রদায়কে এক সুতোয় বেঁধেছিল। সুভাষচন্দ্রের রাজনৈতিক গুরু ও আদর্শের উত্তরাধিকার। 1921 সাল এক তরুণ বাঙালি যুবক সিভিল সার্ভিস বা আইসিএস এর মতো রাজকীয় চাকরি তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বিলেত থেকে ফিরে এলেন দেশের সেবা করতে। তিনি আর কেউ নন, স্বয়ং সুভাষচন্দ্র বসু। কিন্তু ভারতে ফিরে কার নির্দেশে তিনি চলবেন, কার আদর্শে নিজেকে সঁপে দেবেন? বোম্বেতে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করার পর সুভাষ চলে এলেন কলকাতায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে। প্রথম সাক্ষাতেই চিত্তরঞ্জন চিনে নিয়েছিলেন এই হীরেকে। সুভাষচন্দ্রের চোখে ছিল স্বাধীনতার স্বপ্ন, আর হৃদয়ে ছিল আগ্নেয়গিরি। দেশবন্ধু তাকে কেবল শিষ্য হিসেবে নয়, নিজের মানুষ পুত্র হিসেবে গ্রহণ করলেন। সুভাষ লিখেছিলেন, আমি বুঝেছিলাম আমি আমার নেতাকে খুঁজে পেয়েছি। চিত্তরঞ্জন তাকে দায়িত্ব দিলেন ন্যাশনাল কলেজের অধ্যক্ষ হিসেবে এবং পরে স্বরাজ্য দলের প্রচারের কাজে। 1924 সালে চিত্তরঞ্জন দাস যখন কলকাতার মেয়র হলেন, তিনি তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি সুভাষচন্দ্র বসুকে করলেন কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার। মাত্র 27 বছর বয়সে সুভাষ প্রশাসনিক দক্ষতার এক অনন্য নজির গড়লেন। দেশবন্ধুর পথ প্রদর্শনে সুভাষ শিখলেন, রাজনীতি মানে শুধু রাজপথে স্লোগান দেওয়া নয়, রাজনীতি মানে সাধারণ মানুষের জন্য ড্রেন পরিষ্কার করা, পানীয় জল পৌঁছে দেওয়া আর শিক্ষার আলো জ্বালানো। দেশবন্ধুর বেঙ্গল প্যাক্ট বা হিন্দু মুসলিম ঐক্যের আদর্শ সুভাষের রক্তে মিশে গিয়েছিল। পরবর্তীকালে সুভাষচন্দ্র যখন আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, সেখানেও দেখা যায় দেশবন্ধুর সেই অসাম্প্রদায়িক দর্শনের প্রতিফলন। যেখানে শাহনওয়াজ খান, প্রেম সেগাল আর গুরবক্স সিং ধিলো একসাথে লড়াই করেছিলেন, সুভাষের অসাম্প্রদায়িক জাতীয়তাবাদের ভিত্তি করে দিয়েছিলেন তারই গুরু দেশবন্ধু। চিত্তরঞ্জন দাস নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে নিঃস্ব হয়েছিলেন। এই ত্যাগই সুভাষকে শিখিয়েছিল যে দেশ ও মাতৃকার জন্য সবকিছু বিসর্জন দিতে হয়। 1924 সালে যখন ব্রিটিশ সরকার সুভাষকে বন্দী করে মান্দালয় জেলে পাঠিয়ে দেয়, তখন দেশবন্ধু
ভেঙে পড়েছিলেন। তিনি বলেছিলেন, সুভাষ যদি অপরাধী হয় তবে আমিও অপরাধী। গুরুর এই ভালোবাসা সুভাষকে আরো সাহসী করে তুলেছিল। 1925 সালের 16ই জুন দেশবন্ধুর অকাল প্রয়াণের খবর যখন মান্দালয় জেলে সুভাষের কাছে পৌঁছালো, তিনি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তিনি লিখেছিলেন, আমাদের নেতা চলে গেলেন, কিন্তু তিনি রেখে গেলেন এক বিশাল উত্তরাধিকার। গুরুর মৃত্যু সুভাষকে রাজনীতির ময়দানে একা করে দিলেও তার আদর্শ সুভাষকে করে তুলেছিল অপরাজেয় নেতাজি। চিত্তরঞ্জনের শেষ জীবন ও উত্তরাধিকার। চিত্তরঞ্জন দাস শুধু দেশপ্রেমিক ছিলেন না, তিনি ছিলেন একজন কবি এবং বড় মনের মানুষ। নিজের বাড়িটিও তিনি দেশবাসীর চিকিৎসার জন্য দান করে দিয়েছিলেন, যা বর্তমানে চিত্তরঞ্জন সেবা সদন নামে পরিচিত। 1925 সালের 16ই জুন মাত্র 54 বছর বয়সে এই কর্মবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের বিভাজনের রাজনীতিতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আদর্শ এক আলোর দিশারি। তিনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে ত্যাগের মাধ্যমে মানুষের মন জয় করা যায় এবং কিভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে এক অখণ্ড ভারতবর্ষ গড়া যায়। দেশবন্ধুর সেই স্বপ্ন কি আমরা আজও মনে রেখেছি? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে নতুন প্রজন্ম এই মহান নেতার সম্পর্কে জানতে পারে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।